আজ যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই ভিডিওটা দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে এখন হয়তো কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে। তা কিন্তু নয়। এই ভিডিওটা আজ থেকে প্রায় 1 মাস আগে, যেটা নানান ব্যস্ততার কারণে আমি শেয়ার করতে পারিনি। আজ অনেক কষ্ট করে ভিডিওটা শেয়ার করছি। আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা মায়াপুর গেছিলাম। এর আগে বহুবার মায়াপুর গেলেও আজকের মায়াপুর ভ্রমণটা একটু আলাদা, মানে কয়েক ঘন্টার জন্যই আমরা মায়াপুর গেছি। এর আগের বার যখন মায়াপুর গেছিলাম সেদিন আমরা ওখানেই স্টে করেছিলাম, কিন্তু আজকে যাব কয়েক ঘন্টার জন্য। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই ভিডিওতে আমি কলকাতা থেকে মায়াপুরের যাওয়ার রাস্তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বর্ষাকালে কলকাতার কি পরিস্থিতি সেটাও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমার সাথে ছিল আমার বোন, মা আর আমার হাজব্যান্ড। বেরোনোর আগেই গাড়িতে একটা অসুবিধা হয়ে গেল। গাড়ির যে মোবাইলের হোল্ডারটা ছিল সেটা খুলে গেছে। মোবাইলের এত ভার, সে কারণে ইনস্ট্যান্ট একটা বুদ্ধি খাটিয়ে আমার হাজব্যান্ড একটা ফেভিকুইক দিয়ে গাড়ির মোবাইল হোল্ডারটাকে বসিয়ে দিল। আর যেতে যেতে রাস্তার অবস্থাটা একবার দেখুন। রাস্তায় কলকাতাতে বর্ষাকালে ঠিক এরকম পরিস্থিতিই হয়। এত জল জমে গেছে, মনে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি না সমুদ্র দিয়ে যাচ্ছি সেটাই সন্দেহ। গাড়িটা প্রায় ডুবে যাচ্ছে বললেই চলে। যেতে যেতে রাস্তার ধারে এত সুন্দর একটা নদী আর রাস্তার ভিউটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়াপুর। মায়াপুরে যাওয়ার পথের রাস্তাটা দেখুন কতটা সুন্দর। আর আমরা গেছিলাম বর্ষাকালে, সে কারণে চারিদিকে একটু জলকাদা দেখতেই পাবো আমরা। মায়াপুর যাওয়ার সময় কিন্তু দুটো রাস্তা আছে। একটা রাস্তা দিয়ে গেলে আপনাদের নবদ্বীপ হয়ে যখন আপনাদের নদী পেরোতে হবে, কিন্তু আমরা হাইওয়ে দিয়ে গেছিলাম, সে কারণে আমাদের কোনো নদী পেরোতে হয়নি। কলকাতা থেকে যাওয়ার সময় যদি আপনারা নবদ্বীপ হয়ে যান তাহলে কিন্তু আপনাদের অনেকটা রাস্তা যেতে হয়, অনেকটা ঘুরে ঘুরে। তার থেকে আপনারা যদি কল্যাণী এক্সপ্রেসওয়ে কৃষ্ণনগর হয়ে যান তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না। কলকাতা থেকে 3 ঘন্টার মধ্যেই আপনারা মায়াপুর পৌঁছে যাবেন। যেতে যেতে রাস্তার পাশে সারি সারি পাট গাছ রাখা আছে। আমি এর আগের কৃষ্ণনগরের ভিডিওটাতে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে পাট গাছটা কতটা পরিমাণে চাষ হয়, সে কারণে পুরো রাস্তার পাশে সব জায়গাতেই পাট শুকনো করতে দেওয়া আছে। মায়াপুর ঢোকার সাথে সাথে মন্দির শুরু হয়ে গেল। রাস্তার পাশে পাশে সারি সারি মন্দির। আমরা সমস্ত মন্দিরগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মায়াপুরের মন্দির। অনেক দূর থেকেই মন্দিরটা দেখা যাচ্ছে, দেখেই প্রাণ ভরে গেল। দেখুন কতটা সুন্দর, তাই না? চলুন মন্দিরে যাওয়া যাক। আপনারা যদি গাড়ি নিয়ে যান, গাড়ি কিন্তু মন্দিরের ভেতরেই রাখার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনাদের পার্কিং চার্জ 150 টাকা করে দিতে হয়। আর ওনারা কিন্তু গাড়ি ঢোকার আগে গাড়ির ডিকি অবশ্যই চেক করে নেন। তো আপনারা যদি যান আর ওই দিনের মধ্যে ব্যাক করেন, 24 আওয়ার্সের জন্য 150 টাকা ওনারা চার্জ করেন। আমরা যেতে যেতে বিভিন্ন ভবনগুলো দেখছিলাম, যেমন এখানে এটা গীতা ভবন। আর আপনারা যদি মায়াপুরে স্টে করতে চান তাহলে ওখানে গিয়ে আপনারা গদা ভবনে রেজিস্টার করে যদি রুম খালি থাকে তাহলে পেয়ে যেতে পারেন, না হলে আপনারা অনলাইনেও কিন্তু বুক করে নিতে পারেন। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা ঈশ্বরদান ভবনে ছিলাম। আর যেতে যেতে কতগুলো ভবন দেখুন। এটা হলো বংশী ভবন। আমরা এখন যাচ্ছি গদা ভবনের উদ্দেশ্যে। আর ওখানেই আমরা এর আগের বারও যখন এসেছিলাম তখন ওখানেই প্রসাদ গ্রহণ করেছিলাম। চলুন প্রসাদের কি ব্যবস্থা আছে সেটা আপনাদের দেখায়। তার আগে গদা ভবনের সামনে কার পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে সোজা চলে আসবেন। এখানে কিন্তু পার্কিং চার্জ কোনো কিছু লাগে না। যেহেতু মন্দিরে ঢোকার সময় 150 টাকা নেওয়া আছে, তাই আপনারা ভেতরে কিন্তু গাড়ি পার্কিং করলে তার কোনো এক্সট্রা চার্জেস আপনাদের লাগবে না। আমরা এখন চলে এসেছি গদা ভবনের সামনে। আর এখানে দেখলাম একটা লম্বা লাইন আছে। এখানে কিন্তু 2 রকমের টিকিট পাওয়া যায়। আপনারা একটা নিচে বসে খেতে পারেন, আরেকটা কিন্তু এসি রুমে বসে চেয়ার টেবিলেও খেতে পারেন। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা নিচে বসেই খেয়েছিলাম।
কিন্তু আজ হাতে সময় খুবই কম থাকার জন্য সে কারণে আর লাইন দিয়ে দাঁড়ালাম না, আজ আমরা ভেতরে বসেই খাচ্ছি। চলুন আপনাদেরকে দেখায় এখানে কিভাবে প্রসাদ দেওয়া হয় আর প্রসাদে কী কী থাকে, আর নিচে বসে খেলে আর ওপরে বসে খাওয়ার মধ্যে তফাৎটা কী। এখানে দেখুন, আমরা ঢুকেই দেখলাম যে এখানে সবাই গলায় মালা দিয়ে অনেক ফটোশ্যুট করছে। আর এখানে যেতেই আপনারা অনেক দোকান পেয়ে যাবেন, আপনারা যদি এখান থেকে কিনতে চান ড্রেস কিনতে পারেন। চলুন এখন গদা ভবনে যাওয়া যাক। এখানে আপনারা রুমও পেয়ে যাবেন যদি ফাঁকা থাকে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সে কারণে ছাতা নিয়ে যেতে হয়েছিল। আর এই যে বলেছিলাম এখানে লম্বা লাইন থাকে, এখানে আপনারা লাইন দিয়ে নিচে বসে খেতে পারেন, যেটা 80 টাকা পার হেড পার মিল। আর আমরা এখানে টিকিট কেটে নিলাম, আর এখন আমরা যাচ্ছি ভেতরে, এখানেও লাইন দিতে হয় কিন্তু এতটা নয়। আর এখানে এসির ব্যবস্থা আছে, যদি আপনারা গরমকালে যান তাহলে কিন্তু ভেতরে বসে খেতে পারেন। তো চলুন ভেতরটা দেখায়। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল। ভেতরে বসে খাওয়ার জন্য আমাদের পার হেড কস্ট পড়েছিল 160 রুপিস করে, মানে ওখানে 80 আর এখানে 160, তার ডবল। কিন্তু ব্যবস্থাও আলাদা, ওখানে যেমন আপনাকে নিচে বসে খেতে হবে, এসির কোনো ব্যবস্থা নেই, এখানে কিন্তু এসি ফ্যান সব আছে। কেমন লাগছে বলো? লাইনে এতটা দিতে হবে না। তোমার আসার ইচ্ছে ছিল তো? हरे हरे जय जगन्नाथ बलदेव सुभद्रा महाप्रसाद की विष्णुदेव भगवान की श्री गुरुपाद की हिताय गौर विवंदते हरे कृष्ण সকলকে অনুরোধ করে বলা হচ্ছে প্রসাদ যারা যারা গ্রহণ করেছেন গ্রহণ করে নেবেন। প্রসাদ বেশি নিলে নষ্ট করবে না, जितना प्रसाद चाहिए उतना ही लीजिएगा, ज़्यादा नहीं वेस्ट नहीं कीजिएगा। हरे कृष्ण। জলটা খুলে না পড়ে যায় ঢাকনটা। অপশন নেই। আমাকে ছোটই দিচ্ছে। এটা কি হলো? চপটা আমাদের ডাল, পটল আলুর দরমা চলে এসেছে, স্যালাড, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাচ্ছি মন্দিরের দর্শনে। কিন্তু আমাদের ভাগ্যে আজকে মন্দিরে ঠাকুর দর্শন এটা ছিল না, হলো কারণ আমরা যখন গেছিলাম তখন মন্দির বন্ধ ছিল। মন্দির এইদিকে। আবার বিকেল এখানে 4টার দেখো পরে এক্সিস খুলবে। ব্যাংকের এটিএম টেটিএম সব আছে, সব ব্যাংকের এটিএম গুলো আছে। আসো না, আরে আসো। না না, ওয়েট করবো না। বিশ্বের সবচেয়ে বড় মন্দির। এখনো ওপেন হয়নি, কাজ চলছে। দেখো আমরা মানে 15-16 বছর আগে আমার জন্মের অনেক
বৃষ্টি, ভিতরে এখনো কাজ চলছে। ছাতা উড়িয়ে দিচ্ছে। এটাই মন্দির তো, আর এটা এখন এর মন্দির আছে এইটা, বুঝেছো? এখানে আরতি হয়। তাও খুলছে না না না, দেখতে পেয়েছো? এটা হলো শিব মন্দির। এত এরকম করে মাথা উঠিয়ে দেখতে হবে। এখনো কালো হচ্ছে বুঝলি? একটা কুর্তি কিনো না আমার জন্য। ঘরে গিয়ে কিনে কুর্তি কিনো। ভিজে যাচ্ছি। দেবে ঠাকুমারটা দেবে। চলো চলো চলে যাই। রেখে দিচ্ছি। এই জন্য তো বলছি একটা ছোট একটা কুর্তি রেখেছে। আমাদের বাড়িতে নিচে যদি হয় তখন দেবে। হয় না মানে? কেউ যদি ঠাকুর ভক্ত হয়, দেয়নি কেন? এটা গেছে? ঠাকুর ভক্ত নেই। ভক্ত তো এখন কিছু মালা করছি তো এখন। তো আমি কি ঘরে বসে বসে মন্ত্র ইয়ে করি? আমার মালা করছি তো। আর এই করবো, দাও একটা কিনে দাও আমাকে। হ্যাঁ, দাও না। আর আমি এমনি তো ব্যাগ করতে না। এই যে হারমিটাও আমি নিতে পারি। ওই আমাকে একটা মালা কিনে দে না রে। এত উঁচু। দেখো ওপর থেকে ভিডিও করছে, ওই ওপরে দাঁড়িয়ে। হ্যাঁ কতটা লাকি ও কি চলে যাবো, দাঁড়ো। সামনে কিন্তু ইস্টার ওই যে ওইগুলো তো সামনে। বলছি চারটায় করে একটা খুলুক। পিছু মশাই আসলে একমাত্র সব ঘুরিয়ে নিত। চলো দেখে তো আসি। এই দেখ তারপর সাদা এখানটা মন্দির দর্শনের পর আমরা চলে এসেছিলাম মন্দিরের সামনে যে দোকানগুলো ছিল সেখানে। চলুন দেখুন এখানে কি কি পাওয়া যায়। আমরা এখান থেকে এই কুর্তাগুলো কিনেছিলাম, কারণ এই কুর্তাগুলো যেমন ছিল নরম আর সফট তেমনই ছিল কম প্রাইস। সে কারণে আমরা এখান থেকে এই ড্রেসগুলো কিনেছিলাম।
হ্যাঁ, সব তীর্থ করতে আসে। এই চক্রগুলো না ওই পুরীর চক্র সাইড, এই যে যেদিক থেকে দেখবে ওই দিক থেকে দেখবে না 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 কোনটা না গো, এই গোল গিফট করতে পারে। আরেকজন গাড়িতে বসে আছে এসি চালি। ঢুকিয়ে দে, গাড়িতে ঢুকিয়ে দে। পার্সটা রেখে দাও না, পার্সটা রেখে দাও, ব্যাগটা ভিজে যাবে। চলো, আজকের মতো আমাদের মায়াপুর ভ্রমণ কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আমরা একটু শান্তিপুরে দাঁড়াবো, কারণ শুনেছি শান্তিপুরে নাকি শাড়ির দাম অনেক কম। সে কারণে ভাবলাম শাড়ি কিনতে দাঁড়াবো, আর শাড়িটা কেমন হয় দেখবো, কারণ ভিডিওতে অনেক দেখেছি। দেখে আপনাদের বলবো ভিডিওর সাথে অরিজিনালি কি পার্থক্য। চলুন যাওয়া যাক। যেহেতু রাস্তার পাশে একটা দোকানে আমরা গেছিলাম, সময় খুব কম থাকার কারণে, আর সত্যি কথা বলতে এখানে শাড়ির প্রাইসগুলো খুব একটা যে কম তা কিন্তু নয়, আর খুব বেশি ডিসকাউন্টও এখানে নেই। জানি না হয়তো অন্য দোকানগুলোতে হবে, কিন্তু রাস্তার পাশের এই দোকানটাতে শাড়ির তেমন কোনো ডিসকাউন্ট আমি কিন্তু দেখতে পাইনি। একই হুবহু যেমন আমাদের কলকাতাতে প্রাইস তেমন সেম, বরং কলকাতার বড়বাজার এইসব সাইডে শাড়ির প্রাইস কিন্তু অনেকটাই কম এই শান্তিপুরের তুলনায়। তাও আমরা শান্তিপুরে যেহেতু গেছিলাম সে কারণে অনেকগুলো শাড়ি কিনেছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, আমি তো যেখানেই পার্পেল কালার দেখতে পাচ্ছি সেই শাড়িটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে। তারপরে আমরা অনেক শাড়ি দেখেছিলাম আর সবার জন্য অনেক শাড়ি কিনেছিলাম, কিন্তু শেষমেশ একটাই কথা বলবো, ভিডিওতে দেখতে যেমন লাগে যে শান্তিপুরের শাড়ির দাম অনেক কম, তেমন কিন্তু নয়। যেটা আমি এই দোকানে এসে বুঝলাম, যদিও একটা দোকানের নিরিখে বলা যায় না, তাও আমার মনে হচ্ছে সেমই প্রাইস। কয়েকটা শাড়ির শুধু এখানে দামটা অন্য জায়গার তুলনায় অনেকটাই কম। যেমন হ্যান্ডলুম শাড়ি বা পাঞ্জাবি, এগুলোর প্রাইস দেখলাম এখানে অনেকটা কম। তা না হলে বাকি সিল্কের শাড়ির দাম কিন্তু এখানে কম নয়। যাওয়ার পথে আবার দেখো কলকাতার অবস্থা প্রায় ডুবে গেছে বললেই চলে। আমরা অনেক কষ্টে বাড়িতে পৌঁছালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে আসি।